আমরা মুখে বলি না, আমরা কাজে করি। গঙ্গা সাগর সেতু, যেটা দীর্ঘদিনের এই মানুষের দাবি, এখানকার দীর্ঘদিনের মানুষের যন্ত্রণা, গঙ্গা সাগর সেতুর আজকে শিলান্যাস করে কাজের দায়িত্ব দিয়ে দেওয়া হলো এলএনটিকে। তারা টেন্ডার পেয়েছেন 1700 কোটি টাকা খরচ করে। রাজ্য সরকার এটা আপনাদের উপহার দিচ্ছেন, যাতে আগামী দিন গঙ্গাসাগর আর 2-3 বছরের মধ্যে এই সেতুটি তৈরি হয়ে যায়। প্রথম কথা বলি, ওইটা আছে জাতীয় জলপথ মুড়িগঙ্গা। মমতা ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ করছি, জাতীয় জলপথের এনওসিটা দেখান। আমি মাননীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, ক্যাবিনেট মিনিস্টার মাননীয় এম.এস. শান্তনু ঠাকুরের সঙ্গে কথা বলেছি। রাজ্য সরকার এনওসির জন্য কোনো প্রসেসই করেনি। 1, 2, ব্রিজটা মুড়িগঙ্গার উপরে হলেও তার অ্যাপ্রোচ রোড স্থলপথ দিয়ে হবে। নো ল্যান্ড অ্যাকুইজিশন ইয়েট। 2, নো ল্যান্ড অ্যাকুইজিশন। 3, সয়েল টেস্ট নেই। 4, আরএফপি বানানো হয়নি। 5, কোন কাগজে, কোন চ্যানেলে, কোন পোর্টালে টেন্ডার নোটিফিকেশন হয়েছে আমাকে কপি দিন। নো টেন্ডার, নো ওয়ার্ক অর্ডার, নাথিং এলস। এটা আরেকটি মিথ্যা। দেউচা পাঁচামিতে 1 লক্ষ লোকের চাকরি বা তাজপুরে সমুদ্র বন্দর নির্মাণের মতো এটি আরেকটি ধাপ্পা। কপিল মুনির আশ্রমে গিয়ে এরকম মিথ্যাচার কেউ করতে পারে, আমি অন্তত কল্পনায় আনতে পারি না। 1700 কোটি টাকা খরচা করা হবে বলেছে। কে বলেছে 1700 কোটি? আপনি আগে জাতীয় জলপথ, বাংলাদেশের ওই দিক দিয়ে জাহাজ যায়, সমস্ত বাংলাদেশ কেন, আরো ডিপ সিতে যে সমস্ত দেশ আছে, ওইটা হচ্ছে তার প্যাসেজ। আপনি এনওসি চেয়েছেন, দিতে হবে তো রামেশ্বরমের মতো ফোল্ডার ব্রিজ করতে হবে। আপনি বলে দিলেই হবে নাকি? আপনি সামনে ভোট করবেন বলে যা খুশি, সাগরে আপনি জিতবেন না। আর ওখানে রামেশ্বরমের মতো ব্রিজ বিজেপি করবে, ভারত সরকারের অর্থে করবে, জাতীয় জলপথ ইনল্যান্ড ওয়াটারওয়েজ করবে। আপনি করতে পারবেন না। আপনারা জানেন, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন গঙ্গাসাগরে ব্রিজ তৈরি হচ্ছে। 1670 কোটি টাকা খরচ করে 5 কিলোমিটার লম্বা এবং 5 লাইনের আর কি এই সেতু তৈরি হতে যাচ্ছে। বিশাল খরচার। লার্স অ্যান্ড টুব্রোকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। অনেকদিন ধরেই এই ব্রিজটি তৈরি করার কথা ছিল, কেননা ওই জেটিতে দাঁড়িয়ে অপেক্ষা করতে হতো কখন ওই ফেরি ঘাট আপনি পেরোতে পারবেন, মানে লঞ্চ আসবে তবে আপনি যেতে পারবেন, তবে আপনি ফিরতে পারবেন। মানে প্রকৃতির ওপর নির্ভর করে এই স্বাধীনতার পর প্রায় 75-76 বছর কেটে গেল। 2017 সালে আমি একবার গিয়েছিলাম গঙ্গাসাগরে। সেই সময় হঠাৎ কাকতালীয়ভাবে দেখলাম যে তথাগত রায়, সেই সময় আসামের তিনি ছিলেন রাজ্যপাল, তিনিও পৌঁছেছিলেন। একটু কথাবার্তা হয়েছিল। তখন তাকে জিজ্ঞাসা করেছিলাম যে ব্রিজের কি হবে, ব্রিজটা কি আদৌ হবে? বিশেষ করে ওখানে প্রায় 3 লাখ 3.5 লাখ মানুষ থাকেন, তাদের দরকার। আর এই যে গঙ্গাসাগর মেলা হয়, ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থেকে যারা ধর্মভীরু মানুষ তারা আসেন এই গঙ্গা স্নান করে, তারা পুণ্য অর্জন করতে চান। প্রচন্ড কষ্টকর তাদের কাছে ওই ফেরিঘাট পেরোনোর বিষয়টা।
তখন তিনি বলেছেন, হ্যাঁ হ্যাঁ, মোদিজির সঙ্গে একদম কথাবার্তা হয়ে গেছে, রাজ্য সরকারের কোনো প্রয়োজন নেই, পুরো টাকাটাই মোদিজি দেবেন এবং এখানে এই তীর্থস্থানটা তৈরি হবে। আরেকটা দাবি ছিল, এই কুম্ভ মেলার মতন এটাকেও জাতীয় মেলা হিসেবে ঘোষণা করতে হবে। সেটাও কেন্দ্রীয় সরকার আর করেননি। 26-এর নির্বাচন, এই মুহূর্তে এসে একটা মাস্টার স্ট্রোক দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাগরে তিনি ঘোষণা করে দিলেন যে 1670 কোটি টাকা খরচা করে 5 লেনের একটা ব্রিজ, যেটা 5 কিলোমিটার লম্বা, সেই ব্রিজটা তৈরি করার তিনি দায়িত্ব দিয়েছেন একটি বিখ্যাত কোম্পানি লারসেন টুব্রোকে। কিন্তু এর ফলে আমাদের রাজ্যের যেসব বিজেপি নেতারা, তারা কিন্তু খুব অস্বস্তিতে পড়ে গেছেন। কেননা এটা তো কেন্দ্রীয় সরকার করে দেবে বলে এতদিন ধরে যে আশ্বাস বানিয়ে দেওয়া হয়েছে, তার আগেই মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়ে ফেললেন এরকম। এবার শুভেন্দু অধিকারী তাই বললেন যে ওটা তো, রাস্তাটা তো ব্যবহার করতে হবে, সেটা তো হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, তার জন্য তো কোনো পারমিশন চাওয়ার চিঠিপত্র জমা পড়েনি, অফিসিয়ালি টেন্ডারও ডাকা হয়নি। এ সমস্ত হচ্ছে তাদের, অমিত শাহ যেটা বলেছিলেন জুমলা, সেইটাই বললেন যে এটা হচ্ছে ভোটের আগে একটা মিথ্যা আশ্বাস বাণী। এখন মিথ্যা কি সত্য সেটা তো আগামী দিনে বোঝা যাবে সেতু তৈরির কাজ শুরু হলে পরে। নমস্কার, সুজিত চট্টোপাধ্যায়। আমি যে পর্বটা এবার নিয়ে এসেছি সেটা ওই সেতু তৈরির বিষয়টি নয়, আমি আসতে চাইছি মূল জায়গাটায়। সেটা হচ্ছে যে মন্দিরটি ওখানে তৈরি হয়েছে, সেই মন্দিরটি হচ্ছে কপিল মুনির আশ্রম বলা হয়। কপিল মুনিকে, কপিল মুনি একজন দার্শনিক ছিলেন এবং অবশ্যই তিনি কিন্তু মানে নাস্তিক ছিলেন। তার যে দর্শন, সাংখ্য দর্শন, সেখানে তিনি ঈশ্বরের অস্তিত্বকেই অস্বীকার করেছেন। আর এই কপিল মুনিকে, এই কপিল মুনি কিন্তু বঙ্গ সন্তান, তিনি খুলনাতে জন্মেছিলেন। সেই সময় নাকি এক রাজা ছিলেন, সে রাজার নাম হচ্ছেন বসুদেব। তারই মানে দ্বিতীয় স্ত্রীর সন্তান ছিলেন কপিল দেব, কপিল মুনি যাকে বলা হয়। আর প্রথম পক্ষের সন্তান ছিলেন বাসুদেব। এই বাসুদেবের সঙ্গে আবার ওই বিহারে তখন মগধ, সে সময় সেখানকার জরাসন্ধের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল এবং হিন্দুত্ববাদী যারা আর কি, ওই হিন্দু ধর্ম, বৈদিক উপাচার, এগুলো ভারত বাংলায় তিনি ঢুকতে দিতে চাননি। 1000 বছর ধরে সে সময় একটা লড়াই হয়েছিল, শেষ ওই লড়াইটা লড়েছিলেন কিন্তু ওই বাসুদেব। বাসুদেব বলেছিলেন যে আমি থাকতে বাসুদেব আর দ্বিতীয় কেন নাম হবে। তারপর নাকি কৃষ্ণের সঙ্গে বেশ কয়েকবার লড়াই হয়েছে, কৃষ্ণ একবার পরাজিত হয়েছিলেন। পরবর্তীকালে এইখান থেকে সৈন্য সামন্ত নিয়ে বাসুদেব গিয়েছিলেন মথুরাতে। সেখানে গিয়ে অবশ্য শেষবার তিনি জিততে পারেননি, তিনি সেখানে নিহত হন। আর তারপরেই নাকি হিন্দু বৈদিক ধর্ম, এই বাংলা অর্থাৎ বেদ যাকে বলেছে ম্লেচ্ছস্থান, সেখানে নাকি এই হিন্দু ধর্মের প্রচার এবং প্রসার ঘটে। আমার কাছে কথা হচ্ছে যে কপিল মুনি নাস্তিকবাদের বিশ্বাসী, তার দর্শনটাই সেখানে সেরকম, তাকে কি করে একদিকে গঙ্গা দেবী, আরেকদিকে রাজা ভগীরথ, যিনি নাকি গঙ্গা আনয়ন করেছিলেন, সেই দুজনকে দুপাশে রেখে মাঝখানে কপিল মুনিকে বসিয়ে তার পুজো অর্চনা হচ্ছে, যিনি ঈশ্বর বিরোধী ছিলেন, পুজো অর্চাতেও বিশ্বাস করতেন না। ঠিক একই জিনিস দেখুন বুদ্ধের ক্ষেত্রেও হয়েছে। বুদ্ধও কিন্তু বৈদিক ধর্মের বিশ্বাস করতেন না। তাকে একটা সময় তাকে করে দেওয়া হলো কি না, বিষ্ণুর নবম অবতার। মানে বুদ্ধদেবের যে ধর্ম, বুদ্ধদেবের যে বৌদ্ধ ভাবনা চিন্তা, এই বৌদ্ধ সম্প্রদায় নাকি ওই হিন্দু ধর্মেরই একটা অংশ, এইভাবে মানুষকে বুঝিয়ে দেওয়া হলো এবং এখনো প্রায় 90% মানুষ সেরকমই বিশ্বাস করেন। আসলে ওই বুদ্ধিস্টদের সঙ্গে কিন্তু আমাদের হিন্দু এবং বৈদিক ধর্মের একদম বিপরীতমুখী অবস্থান দর্শনের জায়গা থেকে। ঠিক একই অবস্থান কিন্তু ওই সাংখ্য দর্শন প্রণেতা কপিল মুনির। তা সত্ত্বেও কপিল মুনি এখন হিন্দুত্ববাদীদের কাছে পূজিত হচ্ছেন একজন হিন্দু ঋষি হিসেবে। এই হচ্ছে একটা মানে বিষয়, যে বিষয়টা খুব টুইস্ট আছে এবং একটা ম্যাজিক্যাল ব্যাপার আপনারা বলতে পারেন। চলুন, এই ব্যাপারটা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছি, নাম দিয়েছি
দশচক্রে ভগবান ভূত, সাগরে কপিল মুনি। হ্যাঁ, কপিল মুনি ওই দশচক্রে ভগবান ভূত হয়েছেন। এই প্রতিবেদনটা দেখলেই বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার হবে। তবে হ্যাঁ, একটি পর্বে কিন্তু এই অনুষ্ঠানটা করতে পারছি না, কারণ বেশ কিছু ঘটনাবলী আপনাদের কাছে তুলে ধরতে হবে, সময় কম, তাই আরেকটি পর্ব থাকবে। প্রথম পর্বের প্রতিবেদনটা দেখে নিন, তারপর আমরা দ্বিতীয় পর্বটিও আপনাদের সামনে হাজির করব। চলুন দেখুন প্রতিবেদনটি। গঙ্গাসাগরে ভারত সেবা আশ্রমের প্রাঙ্গণে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী একদিকে যেমন গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসেবে কেন্দ্রের ঘোষণা না করাকে বঞ্চনা হিসেবে ব্যক্ত করলেন, অন্যদিকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে গঙ্গাসাগর দ্বীপকে রাজ্য সরকারের উদ্যোগে ১৬৭০ কোটি টাকা খরচ করে ৫ কিলোমিটার দীর্ঘ ৪ লেনের একটি সেতু নির্মাণের শিলান্যাসও করলেন। ২৬-এর নির্বাচনের আগে মমতা ব্যানার্জির এই মাস্টার স্ট্রোকে রাজ্য বিজেপি বেশ অস্বস্তিতে। মুখ্যমন্ত্রীর ঘোষণায় দুহাত তুলে আশীর্বাদ করেছেন কপিল মুনি আশ্রমের প্রধান পুরোহিত জ্ঞানদাস মহান্তের উত্তরাধিকারী সঞ্জয় দাস। অন্যদিকে বিরোধী দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নির্বাচনী গিমিক ছড়িয়ে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেছেন। বুড়িগঙ্গা জাতীয় জলপথ, এখানে রাজ্য সরকার কোনো নির্মাণ করতে হলে কেন্দ্রের এনওসি তাকে নিতে হবে, যা নেওয়া হয়নি। ১৬৭০ কোটির যে শিলান্যাস মুখ্যমন্ত্রী করেছেন তার ওয়ার্ক অর্ডারও নেই, টেন্ডারও ডাকা হয়নি। কেন্দ্রের সরকারই ওখানে রামেশ্বরমের মতন এক অভিনব সেতু বানাবে, কিন্তু এই বাদানুবাদ যাকে ঘিরে সেই গঙ্গাসাগরের ৩ লক্ষ বসবাসকারী মানুষদের জন্য সেতু যে একটি প্রয়োজনীয় বিষয় সেটা সন্দেহ নেই। যুগের পর যুগ ধরে সেই দাবি প্রত্যাখ্যিত হয়েছে, সাগরের মানুষজন বঞ্চিত হয়েছেন। গঙ্গাসাগরে স্নান ও মেলা এক দুর্গাপুজোর মতোই রাজসূয়যোগ্য। এর জন্য খরচও রাজ্যের প্রায় ১০০ কোটি টাকারও বেশি প্রতি বছরই যা করা হয়। পুণ্যার্থীদের আশীর্বাদ মেলে, রাজ্যের প্রশাসনিক সাফল্যের দাবিও আমরা করতে পারি, কিন্তু সাগর স্নানের শেষে সাগরে কপিল মুনির আশ্রমে পুজো দিতে গিয়ে যে লক্ষ লক্ষ টাকা প্রণামী পড়ে, সেই প্রণামী মূল্যবান ধাতুসহ প্রচুর উপঢৌকন নিবেদন হয় মন্দিরের আরাধ্য দেবতাদের কাছে, সেসবের এক কানাকড়িও কিন্তু রাজ্য পায় না। সবকিছুর মালিকানা বর্তায় মন্দিরের পরিচালন গোষ্ঠীর হাতে। তারা কারা? কেউ বাংলার নয়। সংগৃহীত সব অনুদানের মালিকানা বর্তায় উত্তরপ্রদেশের অযোধ্যার হনুমানগড়ি ট্রাস্টির। বাংলার এক সময় নববর্ষ ছিল পয়লা অঘ্রাণ, পরবর্তী সময় যা পয়লা বৈশাখে থিতু হয়েছে, কিন্তু মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির এক আলাদা বৈশিষ্ট্য উদযাপিত হয়ে আসছে যুগ যুগ ধরে। উৎসব গড়ে ওঠে মানুষের প্রয়োজনে। কৃষি প্রধান দেশে ফসল ঘরে তোলার দিন, ফসল বিক্রির সঙ্গে জীবনের আর্থিক স্বাচ্ছন্দ্য নির্ভর করে। ফসল নির্ভর করে জল আলোর মতো প্রাকৃতিক আশীর্বাদের কারণে। মকর সংক্রান্তি শব্দের মধ্যে সূর্যের মকর রাশিতে প্রবেশ বোঝায়। রামায়ণে বলা হয়েছে এই দিনে রামচন্দ্র ঘুড়ি উড়িয়েছিলেন, সেই ঘুড়ি কাটা পড়ে। ঘুড়ি পান দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত। রাম হনুমানকে পাঠান ঘুড়িটি আনার জন্য। ইন্দ্রপুত্র জয়ন্তের স্ত্রী এক শর্তে ঘুড়ি ফেরতের কথা বলেন, রামচন্দ্রের সঙ্গে তার দর্শনের ব্যবস্থা করে দিতে হবে। হনুমানের মুখে শর্তের কথা শুনে রাম তাকে দেখা দেন, আর ঘুড়িও রাম ফেরত পান। মহাভারতে বলা হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্ম যখন বাণবিদ্ধ হন তখন সরসজ্জায় মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকেন, কারণ শাস্ত্রমতে সূর্যের তখন দক্ষিণায়ন, তখন মৃত্যু হলে পৃথিবীতে আবার জন্মাতে হবে। কিন্তু উত্তরায়ণে মৃত্যু হলে স্বর্গলাভ কপিল মুনির আশ্রমে রামচন্দ্রের পূর্বপুরুষ সগর রাজার ৬০,০০০ পুত্র আসেন শতনাম অশ্বমেধ যজ্ঞের ঘোড়া নিয়ে।
দেবরাজ ইন্দ্র নিজের অস্তিত্ব সংকট দেখে ঘোড়াগুলি লুকিয়ে রাখেন। সগরপুত্র মনে করেন ঘোড়া চুরি করেছেন কপিল মুনি। তারা মুনিকে অপমান করায় তিনি পুত্রদের শাপ দিয়ে ভস্ম করে দেন। পরে সগর রাজা মকর সংক্রান্তির দিনে গঙ্গাকে নিয়ে এসে পুত্রদের জীবন ফিরে পান। কপিল মুনিকে পুরাণে বলা হয়েছে তিনি ঋষি কর্দম ও দেবাহুতির সন্তান। গীতার 10ম অধ্যায়ে বলা হয়েছে শ্রীকৃষ্ণ বলেছেন আমি সিদ্ধদের এক অংশ কপিল। আবার আরেক সূত্র বলছে কপিল অসুররাজ বলির নাতি প্রহ্লাদের বংশধর। অনার্য নদী বিজ্ঞানী যিনি সেচ ব্যবস্থার প্রয়োজনে গঙ্গার পথ নির্মাণ করেছিলেন। কপিল মুনি। কপিল শব্দের অর্থ পিঙ্গল অর্থাৎ ধূসর রং। গায়ের রং ওই আর্য পুরুষদের মতো শ্বেতশুভ্র নয়। ঐতিহাসিক সূত্র বলছে কপিল মুনির জন্ম বাংলাদেশের খুলনায়, আর পিতা ছিলেন বঙ্গের রাজা বাসুদেব। মায়ের নাম নারাচি। আর্যশাস্ত্রে সেই নামটি উজ্জ্ব রেখে কৌশল করে বলা হয়েছে তিনি নাকি কর্দম ঋষির পুত্র। কর্দম শব্দের অর্থ কাদা, কাদামাটির দেশের ভূমিপুত্র। আর সেই বাংলাদেশ অর্থাৎ তখনকার দিনের বঙ্গপ্রদেশ, সেটাই কিন্তু ছিল কাদামাটির দেশ। ছোট থেকেই কপিল পড়াশোনায় মগ্ন থাকতেন, অথচ পিতা বাসুদেব আর সৎ ভাই বয়সে বড় বসুদেবের ছিল ক্ষমতার স্পৃহা। কেননা বঙ্গে বহিরাগত আর্যের আগ্রাসন ততদিনে শুরু হয়ে গিয়েছিল। মহাভারতের দ্বিতীয় পাণ্ডব পুত্র ভীম বঙ্গে আসতেন ঘন ঘন লুট করতে। কৃষ্ণ ছিলেন তাদের সখা। কাকতালীয়ভাবে মথুরার কৃষ্ণের পিতার নামও ছিল বসুদেব। সেই সূত্রে কৃষ্ণেরও আরেক নাম বাসুদেব। এখানেই আপত্তি ছিল বঙ্গের রাজা বসুদেবের। তিনি চাইতেন ভূভারতে একজনই থাকবেন বসুদেব। সেটা তিনি তাই প্রতিবেশী প্রাগজ্যোতিষপুরের রাজা নরকাসুর এবং মগধের রাজা কৃষ্ণ বিদ্বেষী জরাসন্ধের সঙ্গে বন্ধুত্বের সূত্রে কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব পক্ষে যোগ দিয়েছিলেন। এমনকি পূর্বাঞ্চলের পাণ্ডব সমর্থক 85 জন রাজাকে বন্দী করতে জরাসন্ধকে সাহায্যও করেছিলেন। প্রায় 100 আর্য রাজাকে হত্যা পর্যন্ত করেন এই বঙ্গের রাজা বসুদেব। পণ্ডিত কপিল ছিলেন নরবলির বিরুদ্ধে। তিনি তার পিতার এই কাজের প্রতিবাদ করেন, কিন্তু পিতার পক্ষ নেন রাজা বসুদেবের বড় ছেলে এই বাসুদেব ও তার স্ত্রী সুমালী। বসুদেবের বক্তব্য ছিল আর্য আগ্রাসন না রুখলে পূর্বাঞ্চলের ধর্ম সংস্কৃতিতে বিদেশি আর্য আগ্রাসন ঘাঁটি গেড়ে বসবে। সন্দেহ অমূলক যে নয়, বাঙালি একটু চিন্তা করলেই বুঝবেন। সে যাই হোক, বিজ্ঞ কপিল কোনো কিছুর বিনিময়ে নরহত্যা সমর্থনে রাজি ছিলেন না। তাই কপিল খুলনা ছেড়ে চলে আসেন এই জনমানব শূন্য সাগর দ্বীপে। বিজ্ঞানী ও ঐতিহাসিকরা বলেন এই সমুদ্র তীরবর্তী প্রান্তিক অঞ্চল প্রথম যুগে ছিল হিংস্র সাপদ ও সরীসৃপের জঙ্গল। এঁটেল মাটি, বেলে মাটি আর পাথুরে মাটির আস্তরণের স্থলভাগ আর অসংখ্য জলাভূমি ঘেরা গভীর বনাঞ্চল ছিল মানব বসতির পক্ষে কঠিন। পরবর্তী সময় মোগল আমলেও বাংলার অনেক অঞ্চল ছিল জঙ্গলে পূর্ণ, মানব বসতিহীন। সভ্যতার ইতিহাসে তাই বাংলার বসতি গড়ে ওঠে অনেক ধীরে ধীরে। স্থলভূমি ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে গড় হিসেবে উচ্চতায় 300 মিটার। বঙ্গের সেই প্রান্তিক দ্বীপই কপিল গড়ে তোলেন নিজের আশ্রম জনা কয়েক শিষ্যকে নিয়ে। দীর্ঘদিনের অধ্যাবসায় নির্মাণ করেন নিজস্ব দর্শন সাংখ্য দর্শন, যেখানে ঈশ্বরের প্রয়োজনের কথা অস্বীকার করা হয়েছে। প্রথম জীবনে এই ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাসী কপিল ছিলেন কালীভক্ত। খুলনায় থাকাকালীন কপোতাক্ষ নদের তীরে কপিলেশ্বরী দেবীর মন্দির নির্মাণ করেও পুজো করতেন। শুনলে এপারের হিন্দু বাঙালি অবাক হবেন, বাংলাদেশের খুলনা জেলার পাইকগাছা উপজেলার এক প্রশাসনিক ইউনিয়ন আছে, তার নাম কপিলমুনি ইউনিয়ন।
গ্রামের সংখ্যা 22, মৌজা 27, আয়তন 37.88 বর্গ কিলোমিটার। শুধু তাই নয়, সেখানে আছে অনেকগুলি শিক্ষালয়, যেমন কপিলমুনি মহাবিদ্যালয়, কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির স্কুল অ্যান্ড কলেজ, কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির। এমনকি একটি মাদ্রাসাও আছে, কপিলমুনি জাফর আউলিয়া সিনিয়র মাদ্রাসা। সাংখ্য দর্শন মতবাদ নির্মাণে ঈশ্বর ধারণা পরিত্যাগ করেছিলেন কপিল। বিজ্ঞানী পণ্ডিত বঙ্গতনয় কপিলের খ্যাতি ছিল ভারত জুড়ে। প্রথমে সাংখ্য দর্শনের পরিচয় ছিল সাংখ্য দর্শন হিসেবে, অর্থাৎ তালুবেশ্য। পরবর্তীকালে বঙ্গীয় ধর্মীয় আচারে কোন দর্শনের নির্মাতাকে শঙ্খ নামে সম্মানিতই করা হতো। সেই প্রথা মেনেই হয়তো আজও সাগরে কপিল মুনির বিগ্রহে রাখা আছে একটি শাঁখ। সাংখ্য দর্শনের খ্যাতি পৌঁছে গিয়েছিল ভারতের নানা প্রান্তে। নেপালের তরাই অঞ্চলেও কপিলের সাংখ্য দর্শনের খ্যাতি পৌঁছেছিল। বলা হয় বুদ্ধদেবের পিতা শাক্য সিংহ সেই দর্শনেরই অনুগামী হয়েছিলেন, যার প্রভাবে স্বয়ং বুদ্ধদেব যখন বৌদ্ধ মতবাদ প্রচার করেন, তার মতবাদে স্থান পায় কপিল মুনির সাংখ্য দর্শনের প্রভাব। কপিল মুনির সাংখ্য দর্শনে ঈশ্বরের কোনো স্থান নেই। বঙ্কিমচন্দ্র পর্যন্ত স্বীকার করে বলেছেন, সাংখ্যকার কপিল বেদের দোহাই দিয়া বেদের মূলচ্ছেদ করিয়াছেন। হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন, কপিল মুনির দর্শনে নেই কোনো অলৌকিকতা, সম্পূর্ণ বস্তুবাদী দর্শন। শ্বেতাশ্বতর উপনিষদেও মেনে নিয়ে বলা হয়েছে সর্বোচ্চ বাস্তবতা। মহাভারতে আছে দ্রোণাচার্য মৃত্যু মুহূর্তে সাংখ্য দর্শন আবৃত্তি করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাংখ্য দর্শনের প্রবক্তার উত্তরসূরি ছিলেন শিষ্য আসুরি, তার উত্তরসূরি পঞ্চশিখা। তারপর তার আর পর নেই কোনো ঠিকানা। রহস্যজনক ভাবে মূল সাংখ্য দর্শনের নাস্তিকবাদ রহস্যময় ভাবে মিলিয়ে গেল। সাংখ্য দর্শন হয়ে গেল হিন্দু দর্শনের একটি শাখা, ঠিক যেভাবে নিরীশ্বরবাদী বুদ্ধ নিজেই বিষ্ণুর নবম অবতার হয়ে ঈশ্বর হয়ে গেলেন হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্রে। সাগরের সেই মূল কপিল মুনির আশ্রম সেই কোন যুগেই সমুদ্র গর্ভে লীন হয়ে যায়। এরপর তৈরি হয়েছে গঙ্গা ভাগীরথীর মন্দির। সেই মন্দিরে স্থান পেয়েছেন ভগীরথ। দুই দেবতার মাঝখানে স্থান পেয়ে গেছেন কপিল মুনিও। ভক্তজনের পুজো নিচ্ছেন। নিরীশ্বরবাদী কপিল নিজেও হয়ে গেলেন ঈশ্বর। সেও এক ঘটনা। গঙ্গাসাগরে কপিল আশ্রম বানিয়েছিলেন নিভৃতে শিষ্যদের নিয়ে তার নিরীশ্বরবাদী দর্শন নিয়ে চর্চা করবেন বলে। কপিল মুনি সাগর স্নানের কোনো বিধান দিয়েছিলেন কিনা তেমন কোনো প্রমাণ নেই, কিন্তু ভগীরথ রাজা ও গঙ্গাদেবীর মধ্যমণি হয়ে বাঙালি দার্শনিক কপিল ঈশ্বর রূপে পূজিত হচ্ছেন। কপিল মুনির সময়কালকে ধরা হয় 650 থেকে 575 পূর্ব খ্রিস্টাব্দ। অনেকে বলেন কপিল মুনির জন্ম 350 পূর্ব খ্রিস্টাব্দে, অন্তত 2780 বছর আগের কথা। বলা হয় গ্রিসের প্রথম দার্শনিক থেলিসেরও 150 বছর আগে কপিলের জন্ম। বুদ্ধদেবের জন্ম কপিলের মৃত্যুর প্রায় 150 বছর পর। বুদ্ধদেবের তত্ত্ব যেমন হিন্দু ধর্মের আগ্রাসনে এবং বৌদ্ধ মতবাদের প্রভাবশালীদের নিজেদের ঝগড়ার সুযোগে মহাযান আর হীনযান ধাঁধাতে স্বকীয়তা হারিয়েছে, তেমনি কপিল মুনির ঈশ্বর বিরোধী দর্শন হারিয়ে গেছে। কপিল তার শিষ্য আসুরিকে তার দর্শন দান করেছিলেন। আসুরি সেই জ্ঞান দান করেছিলেন তার শিষ্য পঞ্চশিখকে। কিন্তু তারপরের অনেকটা সময়ের ধারাবাহিক স্তব্ধতা, নেই কোনো যোগসূত্র। শোনা যায় বেদ ও ঈশ্বর বিরোধী দর্শনকে রুখে দিতে বেদবাদীরা মূল সাংখ্য দর্শনের পুঁথিটি ধ্বংস করে দেয়। যেটুকু অবশিষ্ট ছিল খ্রিস্ট জন্মের 300 বছর পর জনৈক ঈশ্বর কৃষ্ণ নামে এক আর্য পণ্ডিত কপিলের সাংখ্য দর্শন অবলম্বন করে সাংখ্য কারিকা নামে আরেক গ্রন্থ রচনা করেন। এখানে কপিলের ঈশ্বর বিরোধী তত্ত্বটিকে বাদ দিয়ে দেওয়া হয়। এই তথ্যের সমর্থন মেলে জার্মান অধ্যাপক রিচার্ড গ্রেডের লেখা সাংখ্য ফিলোসফিক্যাল গ্রন্থে।
সাগরে যখন কপিলাশ্রম তৈরি করেছিলেন তখনও নাকি গঙ্গাধারা সাগরে এসে বিলীন হয়নি। যোগেশচন্দ্র রায় পূজা পার্বণ গ্রন্থে লিখেছেন, কুরুক্ষেত্রের যুদ্ধে সূর্যবংশীয় রাজা বৃহৎবল নিহত হয়েছিলেন। ভগীরথের তিনি ছিলেন 53তম পূর্বপুরুষ। সময়ের ব্যবধানে যা প্রায় 1300 বছর। পুরাণ মতে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল খ্রিস্টপূর্ব 1441 বছর আগে। সেই হিসেবে ভগীরথ ছিলেন খ্রিস্টপূর্ব 2741 বছর আগে, অর্থাৎ আজ থেকে 4768 বছর আগে গঙ্গা নদীর কোনো অস্তিত্বই ছিল না। অনেকে বলেন কপিল ছিলেন খ্রিস্টপূর্ব 350 খ্রিস্টপূর্বে, অর্থাৎ 2372 বছর আগে ভগীরথ গঙ্গাকে নিয়ে আসেন। এখানেও কিন্তু হিসেবে রয়েছে এক বড় গরমিল। আগেই বলেছি আপনাদের যে এক পর্বে বিষয়টা সম্পূর্ণ আপনাদের সামনে হাজির করতে পারবো না। যতটুকু আপনাদের কাছে জানালাম, এরপরে আপনাদের জানাবো সেটা হচ্ছে যে এই গঙ্গাসাগরে এই মন্দির তৈরির ইতিহাস প্রসঙ্গে। কপিল মুনির যে সে আশ্রম, সে তো কবেই জলে ডুবে গেছে। তারপর কি হয়েছিল? তারপর নতুন করে আবার মন্দির তৈরি হলো। বেশি দিনের কথা নয়, এই যখন আমাদের বিধানচন্দ্র রায় এলেন মুখ্যমন্ত্রী হয়ে, সে সময় মন্দিরটা যখন আবার ভেঙে গেল, তখন অযোধ্যার হনুমানগড়ির হিন্দুস্থানি যে সাধুরা, তারা এসে মন্দির টন্দির বানালেন এবং দাবি করে বসলেন যে জায়গাটি তাদের। সেটা মেনেও নেওয়া হলো। তারপর থেকে ওই মন্দিরে পুজো হচ্ছে এবং পরিচালনা কমিটি সেটা হচ্ছে এই অযোধ্যার হনুমানগড়ি। ওখানে এই মেলা উপলক্ষে যে প্রচন্ড ভিড় হয়, মানুষ সেখানে আস্থার সঙ্গে টাকা পয়সা দান করেন, সোনাদানাও দেন এবং অন্যান্য বস্তুও দেন। ওখানে গিয়ে শুনেছি যে ট্রাকে ভর্তি করে এই সব নিয়ে এই উত্তরপ্রদেশের এই পুরোহিতরা উত্তরপ্রদেশে সেই অযোধ্যাতে নিয়ে চলে যান। অথচ আমাদের আপনাদের যে করের টাকা, তাতে 100 কোটি টাকারও বেশি খরচা হয় এ রাজ্যের এই মেলাটা পরিচালনা করার জন্য। তাহলে আমাদের কি এক অংশ প্রাপ্য হয় না? এই যে মন্দিরের ইতিহাস আর এই যে ঘটনা বলি, এইটা নিয়ে দ্বিতীয় পর্বে আপনাদের সামনে হাজির হব। এই পর্বটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই একটু মন্তব্য করে জানাবেন। যদি ভালো লাগে অন্যকে শেয়ার করবেন, আর অবশ্যই বারবার যেটা অনুরোধ করি সেটা হচ্ছে একটু সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা। তাহলে আমরা আগামী দিনে এ ধরনের আরো অজানা তথ্য আপনাদের কাছে তুলে ধরতে পারবো, মানে উৎসাহিত হব। দিগদর্শন, দশের পাশে, দেশের সাথে। নমস্কার।